রাষ্ট্রপতি রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন। জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে ১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যে দুটি বোমা পড়েছিল তাদের একটির নাম লিটল বয়, আরেকটির নাম ফ্যাটম্যান। লিটল বয় আকারে স্লিম, যে কারণে তাকে লিটল বয় বলা হতো। তো রাষ্ট্রপতি যে বোমাটি ফাটিয়েছেন সেটি অনেকটা লিটল বয় ধরনের বোমা। এ কারণে লিটল বয় ধরনের বোমা বলছি যে আমাদের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যে পদমর্যাদা, রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেসব জায়গার বিবেচনায় রাষ্ট্রপতিকে ধীর, নম্র এবং একটু সংযত অবস্থানে থাকতে হয়। এবং সরকারি কাঠামোর মধ্যেও তার যে ক্ষমতা, সেই ক্ষমতা আসলে প্রধানমন্ত্রীর সাপেক্ষে তাকে ক্ষমতা কার্যকর করতে হয়। এই ব্যাপারগুলো রাষ্ট্রপতির ক্ষেত্রে আমাদের এখানে প্রযোজ্য। তো কালের কণ্ঠকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারটি নিয়ে বেশ তোলপাড় হচ্ছে, বেশ আলোচনা সমালোচনাও হচ্ছে। এবং সেই সাক্ষাৎকারের মূল যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোতে যাওয়ার আগে আমরা দেখব সাক্ষাৎকারের যে এক্সপ্রেশন, যে টোন, যে অ্যাটিটিউডের জায়গা থেকে রাষ্ট্রপতি কথা বলেছেন, যেটা বলছিলাম যে নম্র, ভদ্র, বিনীত ভাবে তিনি কথাবার্তা বলেছেন। কথাবার্তার ধরনটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে অনেকটাই ব্যক্তিগত আক্ষেপের স্বরে তিনি তার কথাগুলো বলেছেন। অর্থাৎ যেভাবে তিনি সংবিধান দিয়ে আবদ্ধ, তার পদমর্যাদা যেভাবে সাংবিধানিক কাঠামোতে আছে সেই অনুযায়ী তিনি এরকম ধীর নম্র স্বরেই কথা বলার কথা। এর বেশি আক্ষেপের জায়গা থেকেই বলার কথা, এর বেশি তিনি হয়তো বলতে পারেন না। তো আমরা দেখব যে রাষ্ট্রপতি তার এই বক্তব্যে, এই সাক্ষাৎকারে যে বিষয়গুলো উপস্থাপন করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে কিভাবে তাকে এক ধরনের অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রায় ২০ মাসের শাসনে। সেটি তিনি বলেছেন। তিনি বলেছেন যে একজন বিচারপতিকে দিয়ে তাকে অপসারণের চেষ্টা করা হয়েছিল। সেই বিচারপতিকে বসিয়ে তাকে অপসারণের চেষ্টা করা হয়েছিল। তার যে বঙ্গভবন, সেই বঙ্গভবনে মববাজি করে তাকে অপসারণের চেষ্টা করা হয়েছিল। সরকারের ভেতর থেকে, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল তাকে অপসারণ। রাজনৈতিক দলগুলো সম্মত না হওয়ায় সেটা সম্ভব হয়নি। বিশেষ করে বিএনপি তাকে তার যে সাংবিধানিক পদ, সেই পদে অবিচল থাকার কথা বলেছে, উৎসাহ দিয়েছে, সেটি তিনি বলেছেন। ৩ বাহিনী অর্থাৎ আমাদের সেনাবাহিনী সেক্ষেত্রে তাকে অবিচল থাকতে বলেছে, সেটিও তিনি বলেছেন। কূটনীতিকরা তার প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে, সেটিও তিনি বলেছেন। তিনি যে অভিযোগ এনেছেন সেটি হচ্ছে যে সরকারে থাকার সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেসব দেশে সফর করেছেন, নিয়ম অনুযায়ী সফর শেষে তাকে অবহিত করার কথা সেসব সফর সম্পর্কে। কিন্তু ১৪-১৫ বার সফর করলে প্রধান উপদেষ্টা কখনো সেগুলি তাকে অবহিত করেননি। তার রাষ্ট্রপতির যে নিজের ২ বার সফরের আমন্ত্রণ এসেছিল, সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই নিয়ন্ত্রণ করেছে এবং তাকে সেসব বিষয়ে অন্ধকারে রেখেছে তার বিদেশ সফরের আমন্ত্রণের ব্যাপারে। সেগুলো তিনি বলেছেন। তারপর তিনি আরো যে অভিযোগগুলো করেছেন সেটি হচ্ছে যে অধ্যাদেশগুলো হয়েছে শতাধিক, ১৩০-৩৩টির মতো যে অধ্যাদেশ হয়েছে, যে অধ্যাদেশগুলো রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে হয়, এগুলোতে তার অনুমোদন নেওয়ার ব্যাপারটি তিনি অস্পষ্টতার মধ্যে রেখেছেন যে তিনি সেগুলোতে কিভাবে অনুমোদন দিয়েছেন বা কতটুকু অনুমোদন দিয়েছেন সেটা তিনি স্পষ্ট করেননি এই সাক্ষাৎকারেও। আরো যে ব্যাপারটি এসেছে, আরো তার কথাবার্তায় যে বিষয়গুলো এসেছে, তিনি বিদেশে বিভিন্ন দেশের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেসব চুক্তির ব্যাপারে অবগত নন। এটিও কিন্তু মোটামুটি ইঙ্গিতে স্পষ্ট করেছেন তিনি। রাষ্ট্রপতির এই যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের কারণে বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে। এমনিতেই অন্তর্বর্তী সরকার তাদের ব্যাপারে, তাদের কাজের ব্যাপারে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সেই প্রশ্নের পর শেষ যে প্যারেডটি ঠুকলেন রাষ্ট্রপতি, তাতে যেটা হলো তাদের ভাবমূর্তি পুরোই ধূলিসাৎ হয়ে গেল এবং তাদের যে সময়
তাদের যে শাসন সেটি আসলে আগামীতে কিভাবে মূল্যায়িত হবে, রাষ্ট্রীয় ইতিহাসে সেটি কিভাবে নথিভুক্ত হবে এবং জনগণের মনের মধ্যে তারা কিভাবে থাকবেন সেটিরও কিন্তু একটা ফয়সালা রাষ্ট্রপতি তার নম্র কথাবার্তার মধ্য দিয়ে দিয়ে দিলেন। আমরা যেটা দেখছি যে রাষ্ট্রপতি এই যে রাষ্ট্রপতি বোমা, এই বোমার কারণে অন্তর্বর্তী সরকারের যে শাসন, সে শাসন কি তছনছ হয়ে গেল। এই বোমার কারণে অন্তর্বর্তী সরকার আগামীতে ইতিহাসে তারা কি অন্তর্বর্তী সরকার হিসেবে থাকবে নাকি দখলদার হিসেবে থাকবে, এটিও কিন্তু প্রশ্ন হয়ে সামনে চলে এলো রাষ্ট্রপতির সাক্ষাৎকারের কারণে। আর অন্তর্বর্তী সরকার যে খেলা শুরু করেছিল, তাদের ফরেন ব্যাক্ট যে রেভলিউশন ছিল, যে তৎপরতা ছিল, সেই তৎপরতার জায়গা থেকে সেই খেলার কি শেষ হয়ে গেল নাকি সামনে আরো অনেক খেলা বাকি আছে? এসব প্রশ্ন কিন্তু থাকবে আপনাদের কাছে, আপনাদের মতামত জানবো সেসব বিষয়ে, কিন্তু তার আগে আমি আমার মতামতটা আরেকটু দিয়ে দিই। সেটি হলো রাষ্ট্রপতি নীতি, তার যে সাংবিধানিক ক্ষমতা, সেই সাংবিধানিক ক্ষমতার জায়গা থেকে কোনো সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো সুযোগ তার নেই এবং খুবই জটিল পরিস্থিতি হচ্ছে তাকে অপসারণের খুব সহজ পথ কোনো সরকারের নেই। সেই জায়গা থেকে রাষ্ট্রপতি যে প্রসঙ্গগুলো, যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, যে সংশয়ের জন্ম দিয়েছেন, সেই সংশয়ের জায়গা থেকে আগামীতে অন্তর্বর্তী সরকার কতটুকু বৈধতা পাবে আগামী সরকারের কাছ থেকে, এটি কিন্তু একটি প্রশ্ন হয়ে সামনে চলে এসেছে। বৈধতার জন্য 18-19 মাসে অন্তর্বর্তী সরকার একটা বিকল্প ব্যবস্থা তৈরি করে রেখে গেছেন। তারা দুধ কলা দিয়ে হৃষ্টপুষ্ট করে বেশ কয়েকটি বিরোধী দল তৈরি করেছেন এবং সেই বিরোধী দলগুলো নির্বাচনের মাধ্যমে সংসদে এসেছে এবং সেই সংসদে তারা বিরোধী দলের ভূমিকায় থাকবে। এই বিরোধী দল এবং সরকারের ভেতরে যে প্রধান উপদেষ্টার সঙ্গী সাথী যারা ছিলেন, তাদের যে যাদেরকে তারা ঢুকাতে পেরেছেন, তারা হয়তো সরকারের ভেতরেও থাকবেন। এই দুই পক্ষ তাকে রক্ষা করতে চাইবেন, কিন্তু এই রক্ষা, আইনি রক্ষা কতটুকু সুরক্ষা দেবে? কারণ রাষ্ট্রপতির এই যে বক্তব্য, এই যে কণ্ঠ, সেটি যদি আরো জোরালো হয় তাহলে একটি সাংবিধানিক সমস্যা দেখা দেবে এবং সেই সমস্যার জায়গা থেকে সেটি যদি আদালত পর্যন্ত গড়ায়, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গটি ফয়সালা হওয়ার জন্য আদালতের উপরই সবকিছু নির্ভর করবে। সেটি থাকবে না কোনো বিরোধী দলের হাতে, থাকবে না আসলে নির্বাচিত যে সরকার, সেই সরকারের হাতে। সরকার নিশ্চয়ই তাদের দায় নিতে যাবে না। তাদের যে অবস্থা, তাদের বিপক্ষে যে জনমত তৈরি হবে, তাদের বিপক্ষে যে জনস্মৃতি তৈরি হয়েছে, সেটির দায় নিশ্চয়ই নির্বাচিত সরকার নিতে যাবে। তাহলে কি হতে যাচ্ছে আগামীতে? এই যে অন্তর্বর্তী সরকার মববাজি করে নানাভাবে যেভাবে 18 মাস ক্ষমতায় টিকে থাকলো, সেসব জায়গার কি ফয়সালা করতে যাচ্ছে ইতিহাস?